তাহলে আপনাকে এই প্রোডাক্ট সম্পর্কে যেটা নিয়ে লিখবেন, দেখা হলো আপনি ১০ টা প্রোডাক্ট আছে, ১০ টা প্রোডাক্ট নিয়ে লিখবেন। সো সেই ১০ টা প্রোডাক্টের URL এভাবে কইরা একটা শিটে রাখবেন। বুঝাইতে পারলাম? কি? সবাই। সো সেই ১০ টা প্রোডাক্টের রিভিউ লিখবেন আপনি সুন্দরভাবে বা এটার ওভারভিউ দিবেন, এটা কেমন কি এই বিষয় সম্পর্কে আগে জানবেন। এখান থেকে অ্যাবাউট দিস আইটেম, এই যে প্রিন্ট এইগুলো জানলে নিম্নে তো ১০০ ওয়ার্ড এমনি লিখতে পারবেন। এই বিষয়গুলো যদি জানেন, আমার মনে হয়। কি পারবেন না? চেষ্টা করলে অবশ্যই হবে। এই কারণে আপনাদের সাইটের ফুল যে ইয়েটা আছে সেটা কিন্তু আমি একেবারে ন্যারো করে দিছি। যে আমাদের সাইট হবে একটা কনটেন্টের উপর ফোকাস করব, একটাই কনটেন্ট লিখবো এবং বাদবাকি যে কনটেন্ট গুলো লিখবো ওইগুলোও কাজে আসবে। বাট আমাদের মূল যে কনটেন্ট এটা যেন আমাদের হোম পেজ থেকে র‍্যাংক করে। বোঝাইতে পারছি? যেন আমাদের প্রেশার ক্রিয়েট না হয়। সো এখানে দেখেন প্রোডাক্টের এই যে ইয়ে সম্পর্কে জানতে পারবেন, ডিটেইলস সম্পর্কে জানতে পারবেন। হ্যাঁ? আরো যদি ভিডিও দেয়া থাকে ওইটাও দেখতে পারবেন। ভিডিও আছে কিনা দেখেন বা এই প্রোডাক্ট সম্পর্কে বিভিন্নভাবে ডিটেইলস তারা এখানে দিয়ে দিছে। ইউজার কোয়েশ্চেনস বলছে, আনসার দিছে, হ্যাঁ? এই বিষয়গুলো একটু দরকার নাই। রিভিউ গুলো দেয়া দরকার নাই। এই রিভিউ গুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ? সো জাস্ট এইভাবে করবেন আর কনটেন্ট দেন। কনটেন্ট দেয়া হয়ে গেলে এভাবে সাইট স্ট্রাকচার হইলে মোটামুটি আমি হ্যাপি, আপনারাও হ্যাপি হবেন, ঝামেলা নাই। সাইটের স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে হবে। হোম পেজে একটাই কনটেন্ট থাকবে, সেটাই আমাদের মূল পিলার কনটেন্ট এবং একটা ক্যাটেগরি থাকবে ব্লগ ক্যাটেগরি অথবা অন্যান্য ক্যাটেগরি একটাই রাখবেন। এই ক্যাটেগরির আমাদের মূল ফোকাস হচ্ছে হোম পেজের আর্টিকেলটা এবং ব্লগে যেটা রাখবো সেটা হবে হচ্ছে আপনার এটাকে সাপোর্ট দেয় বা এই রিলেভেন্ট কনটেন্ট গুলো লেখার চেষ্টা করব, হ্যাঁ? বা ইংজেট নিয়ে আমরা চেষ্টা করব লেখালেখির। তাহলে আমাদের ইয়ে হবে। সো মোটামুটি সবকিছুই দিছেন। এখন যেটা করতে হবে আমাদের সাইটে যাইতে হবে। এখন আমাদের সাইটে যদি আমরা যাই ক্যামেরা গাইড হোম স্ল্যাশ ডাব্লুপি এখান থেকে আমি লগ ইন দিছিলাম না অন্যদিন এই জায়গা থেকে? সেভ করা আছে কিনা দেখি। আচ্ছা ইয়াসিন ভাইয়ের কি প্রবলেম হয়েছিল যে ভাই পোস্ট আমি পাবলিশ করতে পারতাছি না, তাই না? পোস্ট আপনার যেটা হয়েছিল সেটা হচ্ছে আপনি একটা পোস্টের মধ্যে যান। আগে পোস্টের এই বিষয়টা একটু ভালোভাবে বুঝতে হবে। এখানে দেখেন আপডেট একটা লেখা আছে, আরেকটা থাকে হচ্ছে স্ক্যাজুয়াল করা। আপনি যখন একটা পোস্ট পাবলিশ দিবেন তখন হবে পাবলিশ মানে এখনই পাবলিশ করবেন। আপনি যদি মনে করেন যে না এখন না, আমি এটা হচ্ছে ২৩ তারিখে দেবো তাহলে ওইটা হয়ে যাবে কি? সুইচ টু ড্রাফট করে দেন। এবার দেখেন স্ক্যাজুয়াল হয়ে যাবে। দেখছেন? হ্যাঁ, হ্যাঁ। schedule করে দিলে এটা এমন হবে। সো আপনার যে সাইটে যে স্ট্রাকচারটা ছিল আর যেটা যে ভাই হোম পেজ তো আমি কনটেন্ট দিতে আসতেছে না। কেন? আপনি এখানে দেখেন ক্যাটেগরি কতগুলো করতেছেন। ওরে বাবারে বাবা! এতগুলো ক্যাটেগরি দিছেন কেন আপনি? একটা সাইটে এতগুলো ক্যাটেগরি দিলে হবে? হুম? এখানে যেকোনো একটা ক্যাটেগরি রাখবেন। আমি এখানে আনক্যাটেগরাইজড ব্লক দিয়ে রাখলাম। আপনার সাইটের এত কিছু করা লাগবে না। আপনার সাইটে যেটা করতে হবে আমি যেভাবে বলছি সুন্দরভাবে জাস্ট এখানে ক্যামেরা গাইড হোম থাকবে। এখানে হোম পেজে একটা কনটেন্টই থাকবে। আপনার আগে ওই বিষয়টা আগে সিলেক্ট করেন যে কোন কনটেন্ট আপনি দিবেন, কোন কিওয়ার্ডটা দিয়ে। সেটাতে ১০০০ হোক, ১৫০০ ওয়ার্ড হোক আর্টিকেল লেখেন। লেখার পরে এখানে অ্যাবাউট আস, কনট্যাক্ট আস এগুলো রাখেন। এখানে যে এটা আছে ড্রপ ডাউন কেন আসতেছে? বিকজ অফ আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই, অ্যাপিয়ারেন্স মেনুজে গেলে দেখবেন তার হচ্ছে এই যে দেখেন অ্যাবাউট আছে হোমের মধ্যে রেখে দিছে। এটা কেন দিছেন? এটা তো কখনো এভাবে থাকে না। হোমের ডিএসএলআর এই যে এতগুলো ক্যাটেগরি পেজ এড করে দিছেন, এখানে পেজ এড করে দিছেন সবগুলো, তাই না? দেখেন পেজ কতগুলো করছেন। ভিডিও ক্যামেরা, বেস্ট ক্যামেরা, কন্টাক্ট আস এতগুলো করা দরকার। যেকোনো একটা করবেন। এগুলো আপনি সুন্দরভাবে ডিলিট-মিলিট কইরা সবকিছু করবেন। ঠিক আছে? করতে হবে। জি বলে লাভ নাই কিন্তু ভাই। সময় কিন্তু আমাদের হাতে নাই। আমরা আপনাদের এই পর্যন্ত করানোর পরে এবার সাইটে আমরা যেটা করব সেটা হচ্ছে কনটেন্ট যদি লেখা হয়ে যায়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে
অন পেজ এসইও করব। কি করব? ইয়োস্ট এসইও প্লাগইন দিয়ে অন পেজ এসইও করব। সেই এসইও করলে সুন্দরভাবে আমাদের কনটেন্টটা রেডি হবে। এরপরে আমাদের হচ্ছে Amazon অ্যাফিলিয়েটের এড করে দিব। এড করে প্রোডাক্ট এড করতে হবে। কিন্তু প্রোডাক্ট এড করব একটু পরে। আমরা এখনো সার্চ কনসোলে এড করি নাই সাইট। তারপরে হচ্ছে আপনার অ্যানালিটিক্স এড করি নাই। তারপরে একটা সাইটের আরো কিছু বিষয় আছে, কিছু ফ্যাক্টর আছে সেগুলো আমরা এখনো জানি নাই। সো আবার লাইভে আমরা অন পেজ এসইও করব। মনে আছে? অন পেজ এসইও কিভাবে করব সেটাও তো করা নাই। সবই কিন্তু করতে হবে। সো করতে হবে, আপনাদের যদি আগান তাহলে আমিও তো আগাবো। কারণ আপনাদের উপর ডিপেন্ড করতেছে সব। নাকি কি বলেন? নেক্সট ক্লাসে অবশ্যই কি করবেন? আজকে কিছু বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো। আমাকে নেক্সট ক্লাসের মধ্যে অবশ্যই সবাই আমি চাই, ভালো, মন্দ, খারাপ আমি জানি না। আমার একটা কনটেন্ট হোম পেজে আমি দেখতে চাই আপনাদের। আমি কি বোঝাতে পারছি? না পারি নাই? আমি কি বোঝাতে পারছি? নেক্সট ক্লাসে আমি হ্যাঁ, হ্যাঁ। আমি কি লিখতে বলছি? কনটেন্ট পাবলিশ করতে বলছি একটা, তাই না? তো কি নিয়ে লিখবেন? আপনারা কি আমার কথা কম বুঝেন? না আমি বুঝাইতে সক্ষম না? আমি বুঝলাম না। বলেন তো? কি বুঝছেন বলেন? আমি কি লিখতে দিছি? হুম, বলেন তো? হুম। মঞ্জয় রয় ভাই, আপনার যে ক্যামেরার এই কি বলছে আপনার ইনজেট রিভিউ যেটা লিখতেছেন, এই টপিকস এর উপরে আপনি সামনের দিন ফুলফিল কনটেন্ট জমা দিবেন। মানে ওয়েবসাইটে পাবলিশ থাকবে কনটেন্ট। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ? ৬,০০০ না হলে দেখা হলো ২,০০০, ২,০০০ না হলে ১৫০০, কিন্তু আমি একটা কনটেন্ট এখানে চাই। আমি কি বুঝাইতে পারছি এবার? এটা আপনার কিওয়ার্ডের উপরে, আপনার যে নিশ আছে সেই নিশের উপরে একটা কনটেন্ট আমি নেক্সট চাই। কারণ নেক্সটে আপনি কনটেন্ট আরো ইনক্রিজ করতে পারবেন। কিন্তু ওই আশা থাকলে দেখা গেল আপনারা আর্টিকেলও লিখতেছেন না, আমি নেক্সট এর বিষয়গুলো দেখাচ্ছি না। কারণ ওটা দেওয়ার পরে আমরা সুন্দরভাবে হচ্ছে আমাদের ইওস্ট এসইও প্লাগইন অথবা র‍্যাংক ম্যাথ দিয়ে কিভাবে একটা সাইটকে অন পেজ এসইও করব সেটা দেখব স্টেপ বাই স্টেপ। ওকে? অ্যান্ড দেন আমরা চলে যাব হচ্ছে এসইও উইথ সিপিএ। এসইও উইথ সিপিএ এর সাথে চলে যাব, যেটা আমাদের জন্য খুবই দরকারি। আচ্ছা, এখন দেখেন আমাদের কিন্তু একটা সাইট সুন্দরভাবে আছে। নাই কি? সবারই আছে মোটামুটি। যারা আগের দিন ক্লাসে ছিলেন তাদের মোটামুটি সবারই একটা সাইট কিন্তু রেডি। হুম? সাইটের ভিডিওগুলো অবশ্যই ভালোভাবে দেখবেন। এবার দেখেন আমাদের যে সাইট আছে, এই সাইটে জাস্ট এখন কি করা লাগবে? এটা হচ্ছে আমাদের সাইট, তাই তো? এই সাইটে এখন জাস্ট আমাদের ভিজিটর আনতে হবে। কি আনতে হবে ভাই? ভিজিটর। এই ভিজিটর যদি আমরা আমাদের সাইটে আনতে পারি, তাহলে ভিজিটর যাওয়ার পরে প্রোডাক্টের রিভিউ দেখবে বা প্রোডাক্ট সম্পর্কে দেখবে। দেখার পরে ক্লিক করবে বাই অন অ্যামাজন। যায় যদি কিনে তাহলে আমরা অ্যাফিলিয়েট কমিশন পাবো। এখন এটা আমরা এসইও দিয়ে ট্রাফিক ড্রাইভ করতে পারি, আমরা Pinterest থেকে করতে পারি, আমরা Instagram থেকে করতে পারি। সো একটা সাইট করলে যদি লেগে থাকা যায় ৩ মাস, ৪ মাস, ৬ মাস, তাহলে সেই সাইট থেকে আর্নিং হবে না, এটা কিন্তু হয় না। কথা বোঝাতে পারছি? আপনি যদি একটা সাইট নিয়ে সারাদিন রাত চেষ্টা করে যান, সেটাতে এসইও করেন, কনটেন্ট লিখেন, Instagram এ মার্কেটিং করলেন, আপনি করলেন হচ্ছে Pinterest এ করলেন, তাহলে সেখান থেকে সেল জেনারেট হবে না বা ইউজার আসবে না, এমন কিন্তু সচরাচর দেখা যায় না। কিন্তু আপনি একটা সাইট নিয়ে কাজ করবেন। দেখা গেল আমি আপনাকে বলছি যে, "ভাই কাজ করো, কাজ করো।" তাহলে তো হবে না। গরজটা থাকা লাগবে কার? আপনার বা আপনাদের। এই গরজটা যদি না থাকে তাহলে কিন্তু হবে না। একটা সাইট আজকে করলেন কালকে ইনকাম এমন কিন্তু না। কারণ ইনকাম জিনিসটা একটা অন্যরকম বিষয়। ইনকাম ততক্ষণই আসবে যতক্ষণ আপনি কাজ করবেন।
দেখা গেল আমাদের এসইও সেক্টরে বিশেষ করে রেজাল্টটা আসে খুবই মানে ধীরে ধীরে, ফট করে আসে না, এটা আমি শিওর। এসইও সেক্টরে রেজাল্ট আসবে খুবই ধীরে সুস্থে, এখানে আপনি বললেন আর চলে আসলো রেজাল্ট, এমন হয় না। সো এসিও হচ্ছে একটা ম্যারাথন, আর ম্যারাথন তো দৌড়াই যাইতে হয়, আস্তে ধীরে আস্তে ধীরে, মানে চলতে থাকতে হবে, আপনি পড়ে গেলে হবে না, পড়ে গেছেন হামা করে দেন, কিন্তু কি করা যাবে না, থামা যাবে না। আমি কি বুঝাইতে পারছি? আর বললাম যে একটা সাইট আছে, সেই সাইট নিয়ে যদি আপনি চেষ্টা করেন, প্রিন্টারেস্ট দিয়ে, ইনস্টাগ্রাম দিয়ে, তারপরে হচ্ছে আপনার এসিও দিয়ে, টিকটক দিয়ে, আমি মনে করি সেখান থেকে আসলে সেলস আসবে না বা কমিশন আমরা জেনারেট করতে পারবো না, এমনটা খুবই রেয়ার। কিন্তু অধিকাংশ যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে, দেখা হলো আমার স্টুডেন্টের কথাই আমি বলি, তাদেরকে সাইড করে দিছি সবকিছু, এখন যেভাবে ভিডিও দেখাচ্ছি তাদেরও দেখাইছি, এখন সে যদি না করে রে ভাই, আমার কিছু করার আছে? হুম। এটা মানুষরে আমি বারবার বলতেছি ভাই করেন করেন করেন, এখন সে যদি না করে তাহলে দোষটা কার? আমার? এইরকমই হচ্ছে বিষয়টা। আমরা অনেকে মনে করি যে অনলাইন মানেই সহজ, অনলাইন মানেই একবারে ইজি। কিন্তু আসলে অনলাইন জায়গাটা তো নিজের যোগ্যতাটাকে প্রমাণ করা, নাকি? যে না আমি পারি। তাহলে এই জায়গাটা আরো কষ্ট বেশি। আচ্ছা, যাই হোক আজকে কিছু এক্সট্রা বিষয় নিয়ে কথাবার্তা বলবো, সাইটের বিষয় নিয়ে। তো চলেন শুরু করি। সেটা হচ্ছে আমাদের আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রোবট টেক্সট। কি টেক্সট? রোবট টেক্সট। এই একটা ফাইল নিয়ে কথা বলবো। সরি, টিএক্সটি টেক্সট। তারপর হচ্ছে সাইট ম্যাপ নিয়ে কথা বলবো। কি নিয়ে? সাইট ম্যাপ নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে পোস্ট ইন্ডেক্সিং নিয়ে কথা বলবো। তারপরে হচ্ছে তারপরে কি নিয়ে কথা বলবো বলেন তো? সার্চ কনসোল নিয়ে কথা বলবো। গুগল অ্যানালিটিক্স নিয়ে কথা বলবো। ওকে? এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো, এগুলো আমাদের লাগবে। আচ্ছা, প্রথমে আসি রোবট টেক্সট ফাইল টা আসলে কি? এটা আসলে কি বোঝায় কি না বোঝায় সেটা আমাদের বুঝতে হবে। রোবটস টেক্সট। আচ্ছা, এখানে যে ইঙ্কজেট আছে দেখেন, আমরা একটা টিএক্সটি, হুম? এখানে আছে না? এটা কি জানতেন? চলে আসবে এখানে এরকম, হুম? মঞ্জয় রয় ভাই, জানতেন? তার মানে আপনি গেছেন, এটা সম্পর্কে একটু জানেন। ওকে, দাঁড়ান। আচ্ছা। সো এই যে সাইট ম্যাপ, রোবট টেক্সট। সো রোবট টেক্সট আসলে বিষয়টা কি সেটা নিয়ে একটু কথা বলি। রোবট টেক্সটটা এখানে দেখেন, ইউজার এজেন্ট, ডিজেলো, ডাব্লুপি অ্যাডমিন, অ্যালো, ডাব্লুপি অ্যাডমিন, অ্যাডমিন অ্যাজেক্স ডট পিএসপি, সাইট ম্যাপ। এই যে আপনি আবার এখানে উস্তাদি করছেন, তাই না? হ্যাঁ? এখানে কিছু করছেন আপনি? না, তাহলে ঠিক আছে। আচ্ছা, না ঠিক আছে। ডাব্লুপি ওয়ার্ডপ্রেস দিয়ে ইউজ করতেছে। আচ্ছা দেখেন, আমরা যখন একটা সাইট করি, অ এখান থেকে মনে করেন আমার সাইটে আমি Google সার্চ ইঞ্জিনকে ক্রাউল করতে দিব না। মানে আমার ইনফরমেশনটা Google এর সার্চ ইঞ্জিনকে দিব না। আমরা জানি যে ৩ টা বিষয় সার্চ ইঞ্জিন কাজ করে। একটা হচ্ছে ক্রাউলিং, ইন্ডেক্সিং এবং রেজাল্টস, তাই না? মনে আছে তো? না মনে নাই? মনে নাই রে ভাই। জীবনটা তো এই জায়গায় বেদনা। আমি বললাম যে ওইগুলো ভালোভাবে দেখবেন। এই যে এখন লাগবে রোবট টেক্সটের বেলায় দেখেন, যে ১ম এ কি করে একটা ইঙ্কজেট রিভিউস যে আমাদের সাইট আছে, এই সাইটে কি আসবে? তার সার্চ ইঞ্জিনের রোবট আসবে। এখন সার্চ ইঞ্জিন তো অনেকগুলো আছে। সো সার্চ ইঞ্জিন কি আছে? Google সার্চ ইঞ্জিন, Yahoo সার্চ ইঞ্জিন, Bing সার্চ ইঞ্জিন, আর এরকম আছে। DuckDuckGo সার্চ ইঞ্জিন। সো আমাদের যে সাইটটা আছে, মনে করেন আমরা চাচ্ছি Google সার্চ ইঞ্জিনকে আমরা কোনোভাবেই ক্রাউল করতে দেব না। মানে আমাদের ইনফরমেশন তার রোবট এসে যেন না পায়। বুঝাইতে পারছি? এই কনসেপ্টটুকু? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বলবো যে ইউজার এজেন্ট, এখানে লিখে দিতে হবে যে ইউজার এজেন্ট অ্যাস্টেরিক মানে কি? সকল সার্চ ইঞ্জিনের জন্য আমাদের হচ্ছে এটা বৈধতা। মানে আমরা আমাদের সাইটকে বলে দিলাম
এখানে রোবট টেক্সট ফাইলের মধ্যে যে ভাই সকল ইউজার এজেন্ট বলা হচ্ছে যে সার্চ ইঞ্জিন, গুগল সার্চ ইঞ্জিন, বিং সার্চ ইঞ্জিন, ডাকডাকগো, ইয়াহু সকল সার্চ ইঞ্জিন বলা হচ্ছে ইউজার অ্যাস্টারিক। অ্যাস্টারিকটা হচ্ছে যে সবাই, মানে যত সার্চ ইঞ্জিন আছে সবাই আমার সাইটটাকে কি করতে পারবে, ক্রাউল করতে পারবে। বুঝাইতে পারলাম? হ্যাঁ। আর যদি না হয় যে মনে করছি আমরা আমরা যদি মনে করি যে আমরা যদি মনে করি যে আমাদের একটা ইউজার এজেন্ট হচ্ছে আমরা করব না, আপনার হচ্ছে কি বলে গুগলকে বা ইয়াহু সার্চ ইঞ্জিনকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে এই রোবট ডক্স টিএসটি ফাইল টেক্সট ফাইলের মধ্যে আমরা এটা করতে পারি। এখন কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। হ্যাঁ, এবারে ডিজ্যালো। ডিজ্যালোটা হচ্ছে মনে করেন আমাদের যে ফাইলগুলো আছে সাইটের, যেমন ডাব্লুপি অ্যাডমিন, আমাদের যে সাইট এটার কি ডাব্লুপি অ্যাডমিনও তো একটা অপশন, তাই না? একটা পেজ না ডাব্লুপি অ্যাডমিন? পেজ কি না তাই বলেন? ডাব্লুপি অ্যাডমিন বা লগইন এটা কি একটা পেজ নাকি? আপনারা কথা বলেন না কেন বুঝি না। হ্যাঁ? এটা যদি একটা পেজ হয় তাহলে গুগলকে আমরা বলতাছি যে ভাই তুমি এই ডাব্লুপি অ্যাডমিনের যে ইউআরএলটা আছে এইটাতে তুমি কখনো ক্রাউল করো না বা এটা ডিসঅ্যালো। মানে একে আমরা অ্যালাউ করি না কোনো সার্চ ইঞ্জিনের জন্য। সেটা গুগল সার্চ ইঞ্জিন হোক বা যেটা হোক। বুঝাইতে পারছি? নাকি? এই কারণে। তাইলে আমরা যেকোনো পেজকে চাইলে এভাবে ডিসঅ্যালো করতে পারি যে, "ভাই আমার এই সাইট তুমি কি করো না? ক্রাউল কইরো না।" ঠিক আছে? এই হচ্ছে বিষয়। সো এবার আসি হচ্ছে এখানে দেখেন অ্যালো wp admin admin ajax.php এটা হচ্ছে আমাদের যেহেতু সিএমএস ব্যবহার করতেছে ওয়ার্ডপ্রেস, এখন বলতেছে যে wp admin এর মধ্যে admin ajax.php যা আছে সবকিছু ব্যবহার করো। তার মানে আমাদের পোস্ট, পেজ, আমাদের কনটেন্ট যা আছে সেটা তুমি ক্রাউল করো। বুঝাইতে পারছি? এবং আমাদের এখানে ক্রাউল করতে বলতেছে যে সাইট ম্যাপ এইচটিটিপিএস এইখানে যাও, এইখানে যাইতে বলতেছে। সো এই রোবট টেক্সট ফাইলটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিনা কি মনে হয়? এখন মনে করেন কোনোভাবে আপনার একটা কাজের কারণে আপনার সাইটের গুগল ডি ইন্ডেক্স হয়ে আছে, মানে গুগলকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন সার্চ ইঞ্জিনের ক্রাউল করার জন্য, তাহলে আপনার সাইটে যতই কন্টেন্ট দেন, যত ভালো কিছুই দেন, ওটা কি ক্রাউল হবে? আর ক্রাউল যদি না হয় ইন্ডেক্সিং হবে। আর ইন্ডেক্সিং কিভাবে চেক করে? এই যে সাইট অপারেটর দিয়া s2 দিয়ে আপনার সাইটের ইউআরএল দেখেন এখনো কি ইন্ডেক্সিং হয়েছে আমাদের সাইট? ইনজেক্ট রিভিউ হয় নাই। আমরা যদি ক্যামেরাটা দেখি হয়েছে কিনা, এই দেখেন ক্যামেরা হয়ে গেছে। কারণ কারণ 24 আওয়ার্স 48 আওয়ার্স লেগে যায় আপনার হচ্ছে ইন্ডেক্সিং হইতে। সো এই যে একটা হোম পেজ কিন্তু মোটামুটি ক্যামেরা ওয়ার্ল্ড জাস্ট অ্যানাদার ওইটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা গেল। সো রোবট টেক্সট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ফাইলের মধ্যে আমরা এখানে বলে দিই রোবটসকে, মানে সার্চ ইঞ্জিনের জন্য এই ফাইলটা বেশি কার্যকরী। যে আমরা সার্চ ইঞ্জিনকে বলি যে ভাই এই পেজটাকে তুমি ক্রাউল করো, এই পেজটাকে করো না। বা কোনো স্পেসিফিক পেজকে যদি আমরা অ্যালাউ না করি সার্চ ইঞ্জিন ক্রাউলিং এর জন্য, তাহলে সেটাও আমরা এখান থেকে করতে পারবো। সো এই গেল হচ্ছে বিষয়টা ইম্পর্টেন্স। আর প্রথম যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার এখান থেকেই যদি ইউজার এজেন্ট গুগল অথবা কোনো পেজকে ডিইনডেক্স এখান থেকে হয়ে যায়, মানে আপনি ডিসঅ্যালো করে দেন, তাহলে কিন্তু সেই পেজটা আর কি হবে না, ইন্ডেক্সিং হবে না, যেটা আমাদের জন্য খুবই মারাত্মক। তাহলে প্রতিটা সাইট আপনারা আজকে ওয়ার্ডপ্রেসে কাজ করতেছেন, কালকে অন্য সাইটেও কাজ করতে পারেন ক্লায়েন্টের। তাহলে সেখানে এরকম সাইট করে দিতে হবে। বা এই যে এখানে যে কোডগুলো আছে ইউজার এজেন্ট এটা ডেভেলপারকে বললে ডেভেলপারও বলে দিবে, বা একটা পেজ করে এভাবে রাখতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা রোবট টেক্সটটা বুঝতে পারছেন তো মোটামুটি? আরো যদি বুঝতে চান সুন্দরভাবে গুগলে আসবেন। আমার এই কথাগুলোই ইংলিশে লেখা আছে হোয়াট ইজ রোবটস টেক্সট, এই যে ইন এসইও এটা লিখে এই যে সুন্দরভাবে আমি যা বলছি এই বিষয়গুলোই দেখবেন সার্চ সেন্ট্রালে বলা আছে। ওকে? বুঝাতে পারলাম? আচ্ছা এবার আসি হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে সাইট ম্যাপ। এটাও একটা মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট। সাইট ম্যাপটা কি? আচ্ছা মনে করেন আমি নেক্সট ডে ঢাকায় যাব কয়েকদিন পর। এখন আমরা কয়জন মিলে একটা জায়গায় গেলাম। সেটা হচ্ছে মনে করেন মিরপুর ১ এর হচ্ছে চিড়িয়াখানা। হ্যাঁ?
চিড়িয়াখানায় যেহেতু গেলাম, এখন চিড়িয়াখানা যাওয়ার পরে কোথায় কি আছে এটা কি আমরা জানি? সবাই নতুন। এখন আমরা ১ম এ দেখব বাঘ, তারপরে দেখব মনে করেন হচ্ছে কুমির, তারপরে দেখব হরিণ। এখন এটা দেখার জন্য আমাদের সেই চিড়িয়াখানায় একটা ম্যাপ তো লাগবে না, লাগবে না? লাগবে। তা নাহলে তো দেখালে খালি ঘুরেই যাবো। আমাদের নির্দিষ্ট এরিয়া মাফিক যাইতে পারব না। এবং আমাদের কাছে যদি ম্যাপটা থাকে, আমরা যদি ১ম এ ম্যাপটা দেখে নিই, তাহলে আমাদের জন্য ঘোরাটাও অনেকখানি কি হবে? সেফলি হবে, তাই না? সময়টা বাঁচবে। তাইলে একটা চিড়িয়াখানায় গেলাম, সেখানে একটা ম্যাপ দেখেই ওইটা কি? একটা চিড়িয়াখানার ম্যাপ অথবা ওই চিড়িয়াখানার সাইট ম্যাপ, তাই না? যে কোথায় কি আছে, কি নাই, কেমন, কি অবস্থা, কয়টা কোন সাইডে চিড়িয়াখানা, কি না, এই সকল কিছু আছে কি নাই সেখানে? বা আমরা যদি Google ম্যাপেও যাই, কোথায় কি আছে, কোন দিক দিয়ে গেলে ভালো হবে কি না হবে, সেটাও আমাদের ম্যাপ করে, তাই না? সো আমাদের যারা আমাদের WordPress সাইট বলেন বা বিভিন্ন সাইট বলেন, আমাদের অবশ্যই সাইটের জন্য একটা সাইট ম্যাপ করতে হবে। কি করতে হবে? সাইট ম্যাপ করতে হবে। আমরা যেহেতু WordPress ব্যবহার করতেছি, আর WordPress হচ্ছে SEO ফ্রেন্ডলি। কি ফ্রেন্ডলি? SEO friendly. That's why they are creating a robot.txt file, sitemap file automatically. বুঝাতে পারছি? তারা SEO ফ্রেন্ডলি বিধায় তারা অটোমেটিক ভাবে এই সাইট গুলো কি করে ফেলে? এই যে WP sitemap.xml দেখেন তৈরি করছে, robot.txt ফাইল তৈরি করা আছে, তাই না? সো আমরা যদি ওয়ার্ডপ্রেস বাদে যাইতাম তাহলে কিন্তু এই পেজগুলো আমাদের করে নিতে হইতো। সো এটা ডেভেলপারের কাজ ছিল। বাট আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করব, আপাতত যদি ভবিষ্যতে আরো অ্যাডভান্স লেভেলে যান তখন আপনারা নিজেরাও করতে পারবেন, কোনো ঝামেলা নাই। সো সাইট ম্যাপটা কি? সাইট ম্যাপটা হচ্ছে সেই জায়গা যেখানে একজন ইউজার অথবা রোবটস আসলে, সার্চ ইঞ্জিনের রোবটস আসলে সে বুঝতে পারবে, জানতে পারবে ডান সাইডে কি আছে বা বাম সাইডে আছে কি। মানে কয়টা পোস্ট আছে, কয়টা পেজ আছে, আপনার ক্যাটেগরি কয়টা আছে, এখান থেকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সে কি করতে পারবে ভাই? জানতে পারবে। যেমন এখানে দেখেন আমরা যেটা করছি যে এখানে আমরা আসলাম কি XML সাইট ম্যাপের মধ্যে ইংজেট রিভিউ WP সাইট ম্যাপ পোস্ট XML, তাই না? পোস্টের মধ্যে যাচ্ছি দেখেন। পোস্ট কয়টা পোস্ট করছি আমরা দেখেন। পোস্টের মধ্যে আছে ১, ২, ৩, ৪, ৫ টা। তার মানে এখানে আমাদের দেখাচ্ছে হচ্ছে নাম্বার অফ ইউআরএল XML সাইট ম্যাপস, আ মেক ইউর কনটেন্ট ১, ২, ৩, ৪, ৫। ৫ টা পেজ আপনি করছেন। ওকে? নাকি? পোস্ট পেজ দেখছেন? পোস্ট পেজ ৫ টা আছে। দেখেন খেয়াল করে ওখানে ৫ টাই আছে। আচ্ছা। আগে আমরা দেখে নেই। তারপরে WP সাইটম্যাপ ইউজার্স। ইউজার্স কয়জন আছে দেখেন মঞ্জয়, অথর। তাই তো? তাইলে এই গেল হচ্ছে অবস্থা। আমাদের সাইট ম্যাপে এখানে যেটা দেখাচ্ছে আমাদের কিন্তু ওই যে আমাদের পোস্ট আর পেজের সংখ্যা কিন্তু এমনই। এখন আমাদের যে রোবট আছে, আমাদের যে রোবট আছে সে আগে চেক করে যে robot.txt ফাইল ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, তাদেরকে যদি আমরা গ্রান্টেড করি তাহলে তারা চলে যাবে আমাদের সাইট ম্যাপে। সাইট ম্যাপ থেকে দেখবে যে আপনার পেজ কোন জায়গায় আছে। মানে পোস্ট কয়টা, পোস্টের মধ্যে যাবে। পোস্টে যাওয়ার পরে সে দেখবে এখানে কি, কি ধরনের পেজ আছে। প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস। এখান থেকে আপনার সে পেজে যাবে। পেজে যাওয়ার পরে সুন্দরভাবে আপনার পেজটা পড়বে। বুঝতে পারছেন? না পারেন নাই? সো এই পেজগুলো দেখার পরে সুন্দরভাবে সে একটা দেখে যে কি, কি অবস্থা, কি না অবস্থা, কোথায় কি আছে, কি না আছে এই সুন্দরভাবে বিষয়টা। সো সাইট ম্যাপ হচ্ছে এইটা। ওকে? তাহলে সাইট ম্যাপ কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? কারণ সাইট ম্যাপ যদি না থাকে তাহলে মানে আমাদের যে রোবটস আছে সে কিভাবে বুঝতে পারবে? আর সাইট ম্যাপের স্ট্রাকচারটা করতে হবে ভালোভাবে। আপনি দেখা গেল একটা ক্যাটেগরি দিয়েছেন হচ্ছে বেস্ট ক্যামেরা, তার মধ্যে তো আর জুস নিয়ে কথা বলতে পারবেন না। পারবেন? আপনি এরিয়া লিখে দিলেন হচ্ছে বাঘের এরিয়া। তার মধ্যে যদি আপনি আ হরিণের দেন তাহলে কি হবে? হ্যাঁ? না, তাহলে আমাদের যে সাইটের স্ট্রাকচার সেটার সাথে সাইট ম্যাপের অনেক কানেকশন আছে। কারণ আমাদের স্ট্রাকচার যেমন হবে আমাদের সাইট ম্যাপটাও দেখতেও অমন হবে। সো সাইট ম্যাপ আমাদের জন্য খুবই, খুবই ইম্পোর্টেন্ট। এটা আমাদের ওয়ার্ডপ্রেস এ ব্যবহার করতেছি এই কারণে ক্রিয়েটিং হয়ে আছে। সো আমরা যদি অন্য কিছুতে ইউজ করি যেমন অন্য CMS, সেইটা হচ্ছে ডেভেলপার আমাদের করে দিবে XML সাইট ম্যাপ। আর এটা আমরা সাবমিট করব এক জায়গায় সাইট ম্যাপটা। সো এরকম সাইট ম্যাপের ইউআরএল টা এমন থাকবে না। আমরা যখন Yoast SEO প্লাগইন অথবা র‍্যাংক ম্যাথ SEO প্লাগইন ব্যবহার করব, তখন একটু চেঞ্জ চলে আসবে। সেটা আমরা দেখব। তাহলে এখন কি, কি জানলাম? সাইট ম্যাপটা বুঝতে পারছেন তো? একটা সাইটের সাইট ম্যাপ। আমরা যদি ইনস্ট্রাক্টরিতে যাই, চলেন instructory.net sitemap.xml লিখে সার্চ করি দেখি আসে কিনা পেজটা।
404 দেখাচ্ছে। আচ্ছা, নো প্রবলেম। আমরা নিচে আসি। দেখেন সাইট ম্যাপ তো অবশ্যই আছে। দেখছেন এই যে সাইট ম্যাপ। সাইট ম্যাপে যান। এখন এই সাইট ম্যাপে গেলে এই যে দ্য ফিচারস উইল বি অ্যাভেইলেবল সুন। সাইট ম্যাপ ছিল, এখন হয়তোবা ওরা করে দিছে। আমি একদিন দেখছিলাম ওদের সাইট ম্যাপ। যাই হোক নাই, নতুন ইসে আসার পরে বা যেকোনো সাইটে যান, আমরা যদি এই যে বেস্ট কই গেল আমাদের সাইট, বেস্ট ইঙ্কজেট প্রিন্টার ফর স্টিকার্স, এখানে যদি আমরা যাই, এই সাইটে যদি ভিজিট করি, ভিজিট করার পরে এখানে লিখবো হচ্ছে আর্টস ডি অফ লাইফ, এখান থেকে লিখবো সাইট ম্যাপ ডট এক্সএমএল। হ্যাঁ, এক্সএমএল লিখে সার্চ করবো, সার্চ করে দেখবেন সাইট ম্যাপ চলে আসছে। এটা হচ্ছে ইওস টেস্টিওর সাইট ম্যাপ। এখানে দেখেন পোস্ট পেজ, ই ল্যান্ডিং পেজ, সাইট ম্যাপ। হ্যাঁ, তো এখানে দেখেন পোস্টে আছে কয়টা, এই সাইটের পোস্ট কয়টা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ৩৬২টা ইউআরএল, তার মানে পোস্ট করছে কয়টা? ৩৬২টা, বুঝতে পারছেন? এখান থেকে কয়টা ইমেজ ব্যবহার করছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কবে আপডেট করছে কি না করছে সব এখানে দেওয়া থাকে। সো এই সাইট ম্যাপে আসবে, ইউজার আসার পরে সুন্দরভাবে, ইউজার বলতেছে এখান রোবটস আসার পরে এইভাবে চেক করে কেমন কি আছে কি না আছে এই বিষয়গুলো। ওকে, ওকে, সাইট ম্যাপটা আমরা বুঝলাম। এবার চলে আসি হচ্ছে পোস্ট ইন্ডেক্সিং বিষয়টা। যে একবার সিম্পল, আমরা এর আগেও কথাবার্তা বলছি যে আমাদের যে সাইট আছে, দেখা গেলো আমাদের এইটা হচ্ছে পেজ, এই পেজটা ইন্ডেক্সিং করছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব? এটা আমরা কিভাবে চেক করব? কিছুই না, এই যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা কপি করব, কপি করার পরে google.com এ যাব, google.com এ যাওয়ার পরে SITE সাইট অপারেটর ইস টু, এই যে ইউআরএলটা দিয়ে এরকম সার্চ করব, সার্চ করলে দেখবেন এইভাবে রেজাল্ট আসবে। যদি আসে, ওই পেজটা আসে, তাহলে মনে করতে হবে সাইট ইন্ডেক্সিং হয়েছে, আর যদি না আসে তাহলে মনে করতে হবে আমাদের সাইটটা কি হয় নাই, ইন্ডেক্সিং হয় নাই। সো ইদানিং মানে রিসেন্টলি কয়েক মাস ধরে ইন্ডেক্সিং প্রবলেম একটা বিগ একটা প্রবলেম হইতে যাচ্ছে। এখন এটা সলিউশন আসলে ওইভাবে এখনো বেরোয়নি, আমরা যে যেমন পারতাছি ট্রাই করে যাচ্ছি। হ্যাঁ, সো এটা একটা প্রবলেম। এখন দেখা যাক আপনাদের সাইটের প্রবলেমটা ফেস হন হন কিনা, স্যান্ডবক্সে পড়তে পারে। সো দেখা যাক কি অবস্থা দাঁড়ায়, কারণ একটা সাইটকে ভালোভাবে ইন্ডেক্সিং করতে গুগলের ১ মাস সময় লেগে যায়। বুঝতে পারছেন? যে দিলাম এমন না, হয়ে গেল এমন না। আস্তে ধীরে কাজ হয়। আচ্ছা, দেখি আমরা ঝামেলা নাই। তাহলে এই গেল সাইট ইনডেক্স কিভাবে চেক করতে হয় বুঝতে পারবো আমরা? করতে পারবো? পোস্ট বা পেজ ইনডেক্স করতে পারবো কি পারবো না? আচ্ছা। এবার আসি হচ্ছে সার্চ কনসোল নিয়ে কথাবার্তা বলবো। সার্চ কনসোলটা আসলে কি? সার্চ কনসোলটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট। কার প্রোডাক্ট ভাই? গুগলের প্রোডাক্ট। যেহেতু আমরা গুগলের সার্চ ইঞ্জিন আ মানুষ ইউজ করে বা গুগলের ট্রাফিক আমরা নিয়ে কাজ করি। তাই তো? গুগলই তো আমাদের সাইটে ট্রাফিক পাঠায় নাকি অন্য কেউ? অন্য সার্চ ইঞ্জিন হলে অন্য সার্চ ইঞ্জিন, বাট গুগলেই আমাদের মেইন ফোকাস থাকবে। সো গুগল যেহেতু আমাদের সাইটে ট্রাফিক পাঠায়, তাহলে আসলে আমাদেরও একটা ইনফরমেশন জানার আছে কিনা যে আসলে কোন কিওয়ার্ড দিয়ে ইউজার সার্চ করে আমার সাইটে আসতেছে, তাই তো? ডেইলি কয়জন আসলো, আমার সাইটের অবস্থা কি, আমাদের সাইটে কোনো ইস্যু আছে কিনা, আমাদের সাইটে পেজ ইন্ডেক্সিং হয়েছে কিনা, আমাদের সাইটে সাইট ম্যাপ সাবমিট আছে কিনা, আমাদের সাইটের ইমপ্রেশন কেমন আসতেছে সার্চ ইঞ্জিনে, মানে ভিউ হচ্ছে কিনা, বা কোন কিওয়ার্ডে ইমপ্রেশন আসতেছে, এই সকল বিষয় হচ্ছে আমাদের সার্চ কনসোলে পাবো। সার্চ কনসোলটা হচ্ছে একটা বলতে পারেন একটা টুলস, আমাদের প্রয়োজনীয় টুলস। প্রতিটা ওয়েবসাইটের জন্য একটা গুরুত্বপূর্ণ টুলস যদি হয়, সেটা হচ্ছে কি? সার্চ কনসোল। সো আমরা এখন চলেন সার্চ কনসোলে যাই। কিভাবে অ্যাকাউন্ট করতে হবে এটা আমরা বলবো। নির্দ্বিধায় থাকেন, আমরা আরামসে করতে পারবো। সো সার্চ কনসোলে আমরা যাই। সার্চ কনসোলে যাওয়ার পরে এখানে দেখেন আপনার যে সাইট হবে, আমি এই সাইটটাতে দেখাই। যেমন আমার একটা সাইট আছে বিডি মোবাইল প্রাইস হোম, হ্যাঁ? সো এটাতে দেখেন আমার কিছু বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো। এখানে ওভারভিউ আছে। ওভারভিউ আপনি দেখতে পাচ্ছেন পারফরম্যান্স কেমন কি, কভারেজ কেমন কি, এক্সপেরিয়েন্স কি, এনহ্যান্সমেন্ট কি। পারফরম্যান্স এ আসেন, পারফরম্যান্স এ আসলে আপনি এখানে একটা জিনিস দেখতে পারবেন, টোটাল ক্লিকস, টোটাল ইমপ্রেশন, এভারেজ সিটিআর, এভারেজ পজিশন।
সো টোটাল ক্লিকস বলতে কি বোঝায়, টোটাল ইমপ্রেশন বলতে কি বোঝায়, এভারেজ সিটিআর বলতে কি বোঝায়, এটা আমরা আগে জানি। হ্যাঁ, এভারেজ পজিশন বলতে কি বোঝায় সেটা আমরা জানি। সো টোটাল ক্লিকস আর টোটাল ইমপ্রেশন বিষয়টা আগে ক্লিয়ার করি। সিম্পলি ইয়ে করেন যে আপনি গুগলে গেলেন, গুগলে যাওয়ার পরে লিখে সার্চ করলেন যে স্যামসাং M50 প্রাইস ইন বাংলাদেশ 2021। ওকে, দেখেন স্যামসাং M50 প্রাইস ইন বাংলাদেশ 2021 আমার যে পোস্ট আছে সেটা কয় নাম্বার পেজে আছে? ফার্স্ট পেজের 3 নাম্বার পজিশনে আছে কি নাই? পাইছেন? আচ্ছা, এই যে লিখে সার্চ করলাম আমারটা কিওয়ার্ডটা র্যাঙ্ক আছে। এখন এখান থেকে আমি যদি এই সাইটটায় ভিজিট করি, আমার mobile.bd তে গেলাম, তাহলে আমার এই যে আ মো মোবা বিডি মোবাইল প্রাইস হোম এই সাইটের ইমপ্রেশন কয়টা হইল? একটা ইমপ্রেশন। আমি গেলাম কোন সাইডে? এই বিডি মোবাইল প্রাইস হোমে গেছি না এই সাইডে গেছি? আমার মোবাইলে গেছি কোনটা? আমার মোবাইলে আসলাম। আচ্ছা, এবার বিষয়টা ইয়ে করেন। এই যে এখানে যে একজন ইউজার এসে দেখলো এটাকে বলা হয় ইমপ্রেশন। এটাকে কি বলা হয়? ইমপ্রেশন। এইভাবে যদি আপনি লিখে সার্চ করেন তাহলে আসবে। আসার পরে সুন্দরভাবে কি থাকবে? এভাবেই থাকবে। তাহলে ইমপ্রেশন হবে। যখন আপনি ইমপ্রেশনের পরে কি করবেন? ক্লিক করবেন, হ্যাঁ? দেখা গেল সার্চ করলেন ২০২১ দেওয়ার পরে আপনি সুন্দরভাবে আমার এই সাইটে কি করলেন? ভিজিট করলেন। আচ্ছা, গ্রেট। এবার ভিজিট করলেন তাহলে আ ইমপ্রেশন হইলো এবং আপনি ভিজিটও করলেন। তাহলে ইমপ্রেশন হইলো এই যে টোটাল কয়টা ইমপ্রেশন হলো? ২ টা, তাই না? ২ বার সার্চ করছি মনে করেন একই কিওয়ার্ড। তাহলে ২ বার সার্চ করছি, গেছি কয়বার আমি? সাইটে ভিজিট করছি কয়বার? ১ বার। তাহলে 2 ইমপ্রেশন ক্লিক কত? 1। আচ্ছা। তাহলে বুঝতে পারছেন বিষয়টা? এখন যদি এখানে আসি আরেকটু ক্লিয়ার করি যে আমার সাইটের লাস্ট আ 3 মান্থস এর যে বিষয়টা ৩১.4 কে ইমপ্রেশন আর ১২৩ টা ক্লিকস। কতটা ক্লিকস? ১২৩ টা ক্লিকস। ১২৩ টা ক্লিক মানে ১২৩ জন ভিজিটর আমার সাইটে আইছে অর্গানিক ভাবে অনলি সার্চ ইঞ্জিন থেকে। বুঝাইতে পারছি? গুগল সার্চ ইঞ্জিন থেকে। হ্যাঁ, এটা কিন্তু গুগল সার্চ ইঞ্জিনের ডেটা দেখাচ্ছে। এটা কিন্তু অন্য সার্চ ইঞ্জিনের ডেটা দেখাচ্ছে না। বুঝাইতে পারছি? সো ৩১,০০০ আমার হচ্ছে ইমপ্রেশন, তার মধ্যে ভিজিটর কত আসছে? ১২৩। তাহলে এই ২ টা মিলে যদি আমরা এভারেজ সিটিআর মিন হচ্ছে কনভার্সন রেট, ক্লিক থ্রু রেট সরি। ক্লিক থ্রু রেট, তার মানে ক্লিক থ্রু রেট হচ্ছে 0.4%। মানে 1% 2% ও না, মানে 1% এর 0.4% ক্লিক আছে। তার মানে ৩১.4 কে ইমপ্রেশনে আমার ক্লিক আছে, মানে ভিজিটর আছে ১২৩ জন। তাহলে আমার এভারেজ সিটিআর ক্লিক থ্রু রেট হচ্ছে কত? 0.4%, মানে 0.4% পিপল আমার ওয়েবসাইটে ভিজিট করছে। তাহলে আমি ট্রাফিক কত পাইছি? ১২৩ জন। তাহলে এই ইমপ্রেশন আর ক্লিকস বিষয়টা কি বুঝতে পারছেন? ইমপ্রেশনটা হলো একবারে সিম্পল যে আপনার ইউজার যখন এসে সার্চ করবে, সার্চ করার পর যদি ভিজিট করে তাহলে ওটা ইমপ্রেশন এন্ড ক্লিকস বোথ হবে। আর যদি জাস্ট দেখে যায় যে এইভাবে আমি যে এখানে যে এই সকল সাইটে ভিজিট করতেছি, মানে শুধু দেখতেছি, এটা হচ্ছে ইমপ্রেশন হচ্ছে। মানুষের সামনে আসতেছে, এটাকে বলা ইমপ্রেশন। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার না ভাই? এই যে এখানে দেখেন টোটাল ইমপ্রেশন ইজ হাউ মেনি টাইমস এ ইউজার saw a links to your site in search results. This is calculated different from image and other search result types depending on whether or not the result was scrolled into view. ওকে, বুঝাইতে পারলাম? আরো যদি জানতে চান সুন্দরভাবে চলে আসবেন, এখানে যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলোই সুন্দরভাবে এখানে কি করা আছে? বলা আছে। তাহলে টোটাল ক্লিকস, টোটাল ইমপ্রেশন, এভারেজ আর এভারেজ পজিশন। তার মানে ৪৩.৪, মানে আমার সাইটে যতগুলো কিওয়ার্ড আ আ আছে, পেজ আছে সবগুলো মিলাই আমার সাইটের হচ্ছে পজিশন ৪৩ পজিশন এমন আছে। সো Realme C4 প্রাইস ইন বাংলাদেশ, আমার এখানে দেখেন কুয়েরিতে যেটা আমি দেখতে পাচ্ছি যে কোন কিওয়ার্ডটায় আমার বেশি ক্লিক আসতেছে, মানে কোন কিওয়ার্ডটায় বেশি ইমপ্রেশন আসতেছে। এই বিষয়গুলো আমি এখান থেকে দেখতে পারি। হ্যাঁ, এখানে দেখেন আমার কয়েকটা কিওয়ার্ডে ভালো ইমপ্রেশন আসতেছে। একটা হচ্ছে Realme C4 প্রাইস ইন বাংলাদেশ, Samsung এবং Samsung M50। এখানে হচ্ছে ১৯৩৭, ২৮৩০, ৩২০। হ্যাঁ? সো এইগুলোতে আমার এই কিওয়ার্ড গুলো দেখেন মোটামুটি বলতে পারেন র‍্যাংকের কাছাকাছি আছে। দেখা গেল ফার্স্ট পেজের মধ্যে আছে। সো এখানে এগুলো ইমপ্রেশন। সো কোন কিওয়ার্ড আমার র‍্যাংকে আছে বা কোন কিওয়ার্ডে ইমপ্রেশন আসতেছে, হ্যাঁ? এইটা আমরা সম্পূর্ণ A to Z এনালাইসিস করে দেখতে পারি আমাদের এই
সার্চ কনসোলের মাধ্যম দিয়ে। তাহলে সার্চ কনসোল কি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ না? নাকি? আবার মনে করেন আপনার যে পেজটা আছে এই গেল পারফরম্যান্স। এবার আছে ইউআরএল ইন্সপেকশন। বিষয়টা কি হচ্ছে? মনে করেন আমার যে ওয়েবসাইট আছে বিডি মোবাইল প্রাইস হোম এটাতে যাই। এটাতে আমি ওইভাবে রেগুলার আপডেট থাকি না। কইরা রেখে দিছি ডোমেইন কিনে। যতদিন যায় চলুক। বুঝতে পারছেন? সো এখানে যে পেজটা আছে মনে করেন আমার একটা পেজ ইনডেক্স হচ্ছে না। হ্যাঁ? বা কিছু আপডেট করছে আমি এটাকে গুগলকে ফোর্স করতে চাচ্ছি। গুগলের রোবটসকে ফোর্স করতে চাচ্ছি যে ভাই আমার এই সাইটটা ইনডেক্স কর। তাহলে এই ইউআরএলটা আমি নিবো। নেয়ার পরে গুগলের এই যে সার্চ কনসোল আছে ইউআরএল ইন্সপেকশন নামে একটা টুলস এই যে এখানে বারে দিয়ে আমি এন্টার করব। যদি এন্টার করি এখান থেকে আমি ২ টা বিষয় দেখতে পারবো যে একটা বিষয় দেখতে পারবো সেটা হচ্ছে আমার সাইট ইনডেক্সিং হইছে কিনা। এখানে দেখেন যখন ইউআরএল ইজ অন গুগল তার মানে বোঝা যাচ্ছে যে আমার এই পেজটা গুগলে ইন্ডেক্সিং আছে। আর যদি না থাকে তাহলে এখানে দেখাইতো যে নাই। তারপরে যদি না থাকতো তাহলে আমরা অবশ্যই রিকোয়েস্ট ইন্ডেক্সিং করতাম। কি করতাম? রিকোয়েস্ট ইন্ডেক্সিং। এই যে এখনো আমি রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর জন্য বললাম। ওকে? আরো কিছু বিষয় নিয়ে আমি বলবো দাঁড়ান। আরো ডিটেইলস এ এই নিয়ে আলোচনা করা যায়। কিন্তু এখন ডিটেইলস এ বললে তো লাভ হবে না। কারণ ডেটা তো আপনাদের কাছে নাই আপনাদের সাইটের। যখন ডেটা থাকবে তখন এইটা নিয়ে আরেকটা ক্লাস আপনারা পাবেন। ওকে? কারণ এটাতে কাজ আছে। এই যে এভাবে হয়ে গেল এখান থেকে টেস্ট লাইভ ইউআরএল আমরা করতে পারি যে আসলে ইউআরএলটা গুগলে ইন্ডেক্সিং হওয়ার যোগ্যতা আছে কিনা। হ্যাঁ? তারপরে এখানে আসি কভারেজ। কভারেজ বিষয়টা কি দেখেন এখানে আছে ইনডেক্স, হ্যাঁ? ইনডেক্স সেকশন আছে। সো ইনডেক্স সেকশনে যদি আমরা যাই কভারেজ। কভারেজের মধ্যে কি আছে? আমাদের পেজ কয়টা আছে? ভ্যালিড। সাবমিটেড অ্যান্ড ইনডেক্স কয়টা আছে? কয়টা পেজ আছে? ৯০ টা পেজ আমাদের কি আছে? ইনডেক্স পেজ আছে। বুঝাইতে পারছি? আচ্ছা, এই পেজগুলো সব ইনডেক্স আছে গুগলে সাবমিটেড। যদি কোনো অর্নিং থাকতো, যদি কোনো ভুল থাকতো তাহলে আমরা এখানে দেখতে পারতাম, হ্যাঁ? সো ভ্যালিড আছে ইনডেক্স নট সাবমিটেড ইন সাইটম্যাপ। এই যে পেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইনডেক্স হইছে বাট সাইটম্যাপে এখনো সাবমিট হয় নাই। তারপরে এখানে আছেন সাইটম্যাপে। সাইটম্যাপ আসলে এখানে আমরা সাইটম্যাপটা সাবমিট করি। কিভাবে সাবমিট করি? আমাদের সাইটে যাবো, সাইটে যাওয়ার পরে আমাদের সাইটম্যাপটা ইউআরএলটা বের করে দেখেন site sitemap.xml দিলে দেখবেন আমাদের সাইট ম্যাপটা চলে আসবে নি। এই যে সাইট ম্যাপ এক্সএমএল চলে আসলো। এখন এই সাইটটাকে সুন্দরভাবে এই যে ইউআরএল এটা নিয়ে আমরা আমাদের সাইট ম্যাপে এখানে সাবমিট দিই। আপনারাও করবেন। কিন্তু আগে সার্চ কনসোল এড করার দরকার নাই। আগে হচ্ছে কনটেন্ট সবকিছু ঠিকমিক করেন তারপরে দেখবো আমরা, হ্যাঁ? আগে না। সো এই গেল হচ্ছে অবস্থা। এখান থেকে সাবমিট সাইট ম্যাপ রিমুভালস যদি যান, এখান থেকে আপনি যদি কোনো পেজকে রিকোয়েস্ট করতে চাচ্ছেন যে গুগল থেকে রিমুভ করতে, এটা লাগবে। এটা মাস্ট বি লাগবে। যেদিন লাগবে জিজ্ঞেস করবেন। হ্যাঁ? এটাও লাগবে। যদি কোনো পেজকে আমরা রিমুভ করতে চাই তাহলে আর্জেন্টলি সেটা আমরা এখান থেকে করতে পারবো। পেজ এক্সপেরিয়েন্সের মধ্যে কোর ওয়েব ভাইটালস এটা হচ্ছে আমাদের একটা আ বলতে পারেন র‍্যাংকিং ফ্যাক্টরস যে আমাদের সাইটে কোনো সমস্যা আছে কিনা মোবাইল ইউজিবিলিটিতে, কোর ওয়েব ভাইটালস স্পিডে কোনো প্রবলেম আছে কিনা, হ্যাঁ? এই বিষয়গুলো এখান থেকে চেক করা হয়। দেখেন মোবাইল। এটা শুধু এই সাইটের জন্য না, প্রতিটা পেজের জন্য হচ্ছে এটা চেক করবে। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো ইউআরএল যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সেটা এখানে শো করাবে। পেজ এক্সপেরিয়েন্স এ কোনো প্রবলেম আছে কিনা। ঝামেলা না থাকলে ঝামেলা নাই। এই হচ্ছে অবস্থা। তারপরে এনহান্সমেন্ট ব্রেড ক্রাম্বস এর যদি কোনো প্রবলেম থাকে সেটা দেখাবে। ব্রেড ক্রাম্বস নিয়ে কথাবার্তা আমি বলব। যদি সাইটে ইউজ করেন ফ্যাক্ট নিয়ে কথাবার্তা আসবে। সাইট লিঙ্ক সার্চ বক্স নিয়ে আসবে। তারপরে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়ালস এ আসে। যদি কোনো সাইট আপনার যদি গুগল থেকে পেনাল্টি দেয় বা কোনো কিছু হয় সিকিউরিটি নিয়ে তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার সাইটটা গুগল করছে, পেনাল্টি দিছে এখান থেকে মেসেজ আসবে সিকিউরিটি ইস্যুতে গেলে, হ্যাঁ? তারপরে হচ্ছে আ লি লিগ্যালস অ্যান্ড টুলস এ গেলে ইন্টারন্যাশনাল টার্গেটিং মেসেজ ইউআরএল প্যারামিটারস ওয়েব টুলস। তারপরে লিঙ্কস এ আছে। লিঙ্কস এ যদি আমরা আসি, লিঙ্কস এ আসলে আমাদের সাইটে কে কয়টা ব্যাকলিঙ্ক দিছে, মানে ব্যাকলিঙ্ক করছে, কোন সাইট থেকে আমরা ব্যাকলিঙ্ক পাচ্ছি, কোন পেজে সেটা আমরা দেখতে পাবো। ওকে? ইন্টারনাল লিঙ্ক কোন পেজের সাথে কোনটা করা আছে সেটাও আমরা দেখতে পারবো। সো অনেক বিষয় আছে যেটা আস্তে আস্তে জানতে পারবেন। এত কিছু বিষয় তো আগে না আমাদের মোটামুটি জানা দরকার।
পারফরম্যান্স বিষয়টা কি হচ্ছে, কেমন কি কিওয়ার্ড পিক আপ করলো, আমাদের কভারেজ কোন কোনটা হলো, সাইট ম্যাপ কিভাবে সাবমিট করতে হয়, সাইট ম্যাপে কি ফিক্স করতে হবে, এই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে মোটামুটি কাজ করতে পারবো। আর জানার আর শেখার তো শেষ নাই। আমি এখনো আছে অনেক বিষয় সম্পর্কে আমি নিজেও জানি না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এখনো আমি অনেক বিষয় আছে যেটা জানি না, না জানা থাকতেই পারে, কেবল তো বাচ্চা মানুষ আমরা। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি সার্চ কনসোল, বুঝতে পারছেন? সার্চ কনসোলে আমরা আমাদের সাইটে অ্যাড করব, নো টেনশন, বাট আগে কন্টেন্ট কি করতে হবে ভালোভাবে দিই, তারপরে দেখা যাবে। হ্যাঁ, ওকে, এটা যদি করি তাহলে হয়ে যাবে। তাহলে নেক্সট ক্লাসে অবশ্যই অবশ্যই দিবেন, কারণ নেক্সট ক্লাসটা করার পরে আমরা সেদিনকে ইওএসটিসি প্লাগইন দেখব। আর আরেকটা বিষয় আছে গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্সটা কি? এটা যদি আমাদের সাইটে ইউজ করে, এটা যদি আমরা সাইটে ইউজ করি, আমাদের সাইটে, এটাও একটা গুগলেরই প্রোডাক্ট। এই সাইটটা যদি আমরা ইউজ করি, এটা আমাদের সাইটে কোন দেশ থেকে ট্রাফিক আসলো, কোন পেজে আসলো, কতক্ষণ থাকলো, ইউজারের এঙ্গেজমেন্ট কেমন, বাউন্স রেট কেমন, হ্যাঁ, এই সকল বিষয় আমরা সুন্দরভাবে মনিটাইজ করতে পারবো। কোন জায়গা থেকে ট্রাফিকটা আসতেছে, এটা কি পিন্টারেস্ট থেকে, না ইনস্টাগ্রাম থেকে, না হচ্ছে বিং সার্চ ইঞ্জিন থেকে, না কোন জায়গা থেকে আসতেছে, হ্যাঁ, এটা আমরা এ টু জেড সুন্দরভাবে দেখতে পারবো হচ্ছে গুগল অ্যানালিটিক্স দিয়ে। সো নেক্সট ক্লাসে আমরা এই বিষয়গুলো অ্যাড করব আমাদের সাইটে, তাই না? ইজিলি স্টেপ বাই স্টেপ অ্যাড করে দিব। সো এই হচ্ছে অবস্থা রোবোটেক্স, সাইট ম্যাপ, পোস্ট ইন্ডেক্স, সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স। সো অবশ্যই অবশ্যই সাইটে আপনারা কন্টেন্ট যার যেটা আছে শুরু করেন, লেখা শুরু করেন, দেওয়া শুরু করেন, আস্তে আস্তেই করেন, কারণ আমাদের তো শেখার অনেক কিছু আছে। প্রজেক্টও শুরু হয়ে গেছে, লাইভ প্রজেক্টই, জাস্ট এখন করতে হবে, লেগে থাকতে হবে, তাইলেই হবে। ওকে।